এদিকে হঠাৎ ভয়ানকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ঢাকায় জড়ো হচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী নেতাকর্মী। হঠাৎ শেখ হাসিনার মাস্টার প্ল্যানে কাবু হতে যাচ্ছে ডক্টর ইউনূস। আবারও বিপদে পড়তে পারে বাংলাদেশ। রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে রাজধানী সহ 28 মহানগর জেলায় জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। গোয়েন্দা তথ্য তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। তাহলে এই সার্ভিস আলম চাপে পড়ে আওয়ামী লীগ রাজনীতি ফিরুক চাচ্ছে। সার্ভিস আলমকে দিয়ে আওয়ামী লীগের ভিতর ঢোকানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের ভিতরে যে রাজনীতির ব্যাপারগুলো ঘটতেছে সিনিয়র লেভেলে, সে এগুলো জানতে চাচ্ছে তাদের আগামী পরিকল্পনা কি। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে আপনার গ্রেফতার করে কিংবা অনেকটা তাদের গৃহবন্দী করে তাদের এগেইনস্টে তদন্ত কমিটি করা হচ্ছে। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া আজকের দিনের সব থেকে গরম এবং ভয়ঙ্কর সংবাদ আপনারা শুনতে চলেছেন। তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে লক্ষ্য করবেন এবং নজর দিবেন। দর্শক, এবার লক্ষ লক্ষ আওয়ামী লীগ তারা ঢাকা শহরকে ঘেরাও করার পরিকল্পনা নিয়েছে, রীতিমতো ঢাকা শহরে পৌঁছে গিয়েছে। দর্শক, কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, একটা বিষয় কি, ডক্টর ইউনূস সাহেব এবং বাংলাদেশ আবারও কঠিন বিপদে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে বিস্তারিত তথ্যগুলো বিস্তারিতভাবে জেনে আসা যাক। প্রধান এই মুহূর্তে যারা ফোকাসেবল পলিটিক্যাল পার্টি এনসিপি, তাদের যে অবস্থান অথবা পাশাপাশি জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোর কিছুটা প্লাস মাইনাস অবস্থান আছে। এর মাঝখানে গেল কয়েকদিন যাবত আজকেও আপনার খুলনায় আওয়ামী লীগের একটা বড় ধরনের, আমি বলতে পারি, ঝটিকা মিছিল হয়ে গেল এর আগে উত্তরাতে। তো প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগের এই মানে কি বলা হচ্ছে তৎপরতা। তো এইসব জিনিস দেখে অনেকেই ভয় পাচ্ছেন, অনেকেই টেনশন করছেন যে আওয়ামী লীগ খুব দ্রুতই আবার পুরনো চেহারায় রাজপথে ফিরে আসবে। আর যদি আওয়ামী লীগ ফিরে আসে, এই 5ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা অনেকের বাড়ি ঘরে অথবা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, আবার এই সমন্বয়কদের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সকল বার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, যা বলছেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে পোস্ট স্টেটাস অথবা ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে, প্রত্যেককে সাজা দেবে, স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে দেশের পরিস্থিতি কি হবে। এর মাঝখানে আপনার এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা রাফিদ, তিনি যখন পদত্যাগ করলেন, সেখানে উত্তরবঙ্গের দুই নেতাকে দায়ী করে তিনি যখন কথা বলছেন, এর পরের দিন আবার হাসনাত এক ধরনের বক্তব্য দিচ্ছেন। সকল কিছু মিলিয়ে গোয়েন্দা তথ্য তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। তাহলে পরিস্থিতি কি হবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে, যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে। কারণ এই পর্যন্ত আওয়ামী লীগ মানে নির্বাচন করতে পারবে না বা নির্বাচন হবে না, এরকম বক্তব্য কিন্তু আওয়ামী লীগের অবস্থান আমরা এখনো দেখছি না। ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটাও খুব বেশি এখানে ফোকাসেবল হয়নি, যেটা নিয়ে এনসিপি খুব বেশি টেনশনে আছে যে আর কয়েকদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের দলটির সভানেত্রী সহ যারা একদম লাইন লাইনে ছিলেন, তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। কিন্তু এই সকল কিছুর পরে আওয়ামী লীগকে কি বলা হয়েছে, ধরেন বিচ্ছিন্ন করা অথবা ডিভাইডেশন করা, এটা কিন্তু সম্ভব হবে না। এখন আওয়ামী লীগ পরিকল্পনা করতে পারে যে একটা টিম সামনে দিতে পারে রাজনীতি করার জন্য, বাট পেছনে আওয়ামী লীগে থাকতে পারে মানে শেখ হাসিনা বা তার পরিবার বা যারা দলটাকে লিড করছেন তারাই থাকতে পারে মূল খেলোয়াড়। এই টেনশনও আছে, যার কারণে রিফাইন্ড আওয়ামী লীগটারেও মেনে নিতে চাচ্ছে না। যেখানে সরকার বা বিভিন্ন বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে যারা অন্যায় কারণে অপরাধ করে নাই তাদের তো ভাই নির্বাচনের অধিকার আছে, দল রিফাইন্ড হিসেবে আসার সুযোগ আছে, যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা পরিচ্ছন্ন নেতাকর্মী তাদের রাজনীতিতে আসার সুযোগ আছে। কিন্তু এনসিপি সহ অন্যান্য দলগুলো এটাকে কিন্তু মানতে চাচ্ছে না। তাদের বক্তব্য, না ভাই, আওয়ামী লীগকে পুনর্বহাল করার কোনো ধরনের সুযোগ নেই। আপনার এই মুহূর্তে সবকিছু মিলিয়ে যেটা বলছে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, সকল কিছু মিলিয়ে সবার একটা বক্তব্য যে দেশে যদি গণতন্ত্র রাখতে হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, যাদের অপরাধ আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এখন এটার পক্ষেই গণতন্ত্রের যেই ধারণা বা সংজ্ঞা বা বিএনপির অবস্থান বলেন, আরো বিভিন্ন দলের অবস্থান বলেন, এই জায়গাটা কিন্তু আটকে আছে। গোয়েন্দা তথ্যগুলো বলছে যে কিছু একটা ঘটবে। এর মধ্যে আমেরিকার সতর্কবার্তা। আবার অপরদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি বলছেন যে পুলিশকে মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন মিছিল তো আর বইলা কই আগে থেকে পূর্ব নির্ধারিত থাকে না, ঝটিকা হুট করে আসে 200, 100, 550 জন, 20 জন একটা মিছিল হয়ে যায়। আপনি কিভাবে ঠেকাবেন? আর আওয়ামী লীগের যে বিশাল অনুসারী দেশে আছে, সবাই সিচুয়েশনের কারণে ঘাপটি মেরে আছে। সিচুয়েশন বদলাই গেলে আবার রাজপথে অন্যরকম পরিস্থিতিও আমরা দেখতে পারি। দেখা যাক কি হয়। 5ই আগস্টের ছাত্রলীগ থেকে বের হয়ে আসা সবচেয়ে বড় মির্জাফর হচ্ছে এই সার্ভিস আলম। সার্ভিস আলম ছিল ছাত্রলীগের 3য় শ্রেণীর একজন কর্মী। সে এখন একটি দলের মুখ্য নেতা হয়ে গিয়েছে। সে নাকি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। ওকে ফাইন, এই সার্ভিস আলম এখন কোথায়? সার্ভিস আলমের গলার টিউন এখন নিচে নেমে গেছে কেন? এই সার্ভিস আলম সে কার সাথে বেয়াদবি করেনি?
বাংলাদেশের একদম উপরস্থ যত নেতা আছে, শেখ হাসিনার পরবর্তী এবং তারেক জিয়ার পরবর্তী, সকলের সাথে তো বেয়াদবি করেছে এবং শেখ হাসিনার সাথে করেছে, তারেক জিয়ার সাথে করেছে। এই সার্ভিস আলম নিজেকে বাংলাদেশের হত্যাকর্তা মনে করা শুরু করে দিয়েছিল। তার বাবা আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়ে জনপ্রতিনিধি হয়েছে পঞ্চগড়ে একটি উপজেলায়। আর এই সার্ভিস আলম জায়গা বরাবর কিন্তু মির্জাফরের মতো কাজটা করেছে। কিন্তু এই সার্ভিস আলমের ভবিষ্যৎ কি? এই সার্ভিস আলম এখন কোথায় আছে? এই সার্ভিস আলম মিডিয়াতে এসে বালপাকনামি করছে না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। অনেকেই বলছে এই সার্ভিস আলম চাপে পড়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরেও চাচ্ছে। এটা কি আদৌ সত্য, নাকি এটা তাদের মধ্যে গ্রুপিংয়ের কারণে তাকে জনগণের কাছে কালার করা হচ্ছে, নাকি এটাও একটা তাদের নাটকের অংশ? তারা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক করে, নিজেরাই করে স্বচ্ছতা প্রমাণ করার জন্য। যেমন এই গতকালকে না দেখেন ইসি নাকি তাদেরকে নিবন্ধন দিবে না, 20 তারিখ পর্যন্ত সময় ছিল তাদের 3 মাসের শর্ত পূরণের জন্য। ওরা আরো 3 মাস চেয়েছে, কিন্তু ইসি তাদের নিবন্ধন বাতিল করে দিছে। এটা কি আপনাদের আদৌ বিশ্বাস হয়? এটা কেন করেছে? আমি দুটো অপশন দিয়েছিলাম, আপনারা সেকেন্ড অপশন চুজ করেছেন। সেকেন্ড অপশনটা কি ছিল? যেটাকে জনগণকে আইওয়াস যে ইসি যে নিরপেক্ষ, কাউকে ছাড় দেয় না, তার প্রমাণের জন্য এটা করেছে। এই সকল বিষয় নিয়ে সার্ভিস আলমের কোনো বক্তব্য আছে? হাসনাত আব্দুল্লাহ তেমন গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য দিয়েছে দেয়নি। নাটকের অংশ দরকার ছিল পাবলিশ করে দিয়েছে। এখন এই সার্ভিস আলমকে নিয়ে ব্যাপারগুলো কেন আসতেছে? কাহিনী আছে। কাহিনী হচ্ছে সার্ভিস আলমকে দিয়ে এখন আওয়ামী লীগের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে। আওয়ামী লীগের ভিতরে যে রাজনৈতিক ব্যাপারগুলো ঘটতেছে সিনিয়র লেভেলে, সে এগুলো জানতে চাচ্ছে তাদের আগামীর পরিকল্পনা কি। এই পরিকল্পনাটা জেনে আওয়ামী লীগের তারা সামনের স্টেপটা ফেলবে। কারণ এখন রাজনীতি খুব জটিল পরিস্থিতিতে চলে এসেছে। আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা অনেক ব্যাপারে এখন আলোচনা করবে না, কারণ প্রতিটা পদক্ষেপ খুব হুঁশিয়ার হয়ে ফেলতে হবে। সেই স্টেপগুলো বোঝার জন্য সার্ভিস আলমকে একটু আওয়ামীপন্থী দেখানোর চেষ্টা করা হচ্ছে। জেনুইনি সার্ভিস আলম সে ছাত্রলীগ করলো মনে পড়ে ছাত্রলীগের আদর্শ ধারণ করে না। তার অ্যাটিটিউড, চলাফেরা, কথাবার্তা কিন্তু একটু ডিফারেন্ট। আপনারা বুঝতে পারবেন সে কোন মতাদর্শ বিশ্বাস করে। হয়তো লুঙ্গির তলে ছিল বিদায় প্রকাশ করতে পারেনি, তার প্রবলেম হতে পারে সেই কারণে। তাই তাকে হাইলাইটস করে গ্রুপিং হচ্ছে, বিভক্ত হয়ে গিয়েছে, এগুলো করে এই টেকনিকটা খেলা হচ্ছে। তাই যারা ওর সাথে সক্ষতা আছেন, সিনিয়র লেভেলের বলেন হয় জুনিয়র লেভেলের, বিতর্কত কোনো কথা তাকে শেয়ার করা যাবে না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অনেক বিজ্ঞ, অনেক রাজনীতি করেন, অনেক বছর ধরে রাজনীতি করেছেন, সকল কিছুই রাইট। আমরা পুচকে বাচ্চা ছেলে, কিন্তু বাচ্চা ছেলেদের কথাও কিন্তু অনেক সময় কাজে লেগে যেতে পারে, ইগনোর করা যাবে না। এই বাচ্চা ছেলেরাই কিন্তু এই অভ্যুত্থানটা ঘটিয়েছে, ষড়যন্ত্রমূলক ভাবে হোক বা জনগণের সমর্থন হোক হয়েছে। তো তাই বাচ্চাদেরও কথা অনেক সময় কাজে লাগাতে হয়। আওয়ামী লীগ হয়ে গিয়েছে, আওয়ামী লীগের জন্য দুর্বলতা কাজ করে, এগুলো দেখি এখন অনেকে আওয়ামী লীগের সাথে ঢুকতে চাইবে কথা নেওয়ার জন্য। সে কারণে আমাদের সকলকে প্রত্যেক জায়গায় অ্যালার্ট থাকতে হবে। যারা বিভিন্ন গ্রুপ ব্যবহার করেন, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, তারাও খুব অ্যালার্ট থাকতে হবে। অনেকেই এসব বড় বড় গ্রুপে ঢুকার জন্য চেষ্টা করবে, কারণ তারা লোক লাগিয়ে রেখেছে। যেসব বড় বড় আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেগুলোতে ঢুকে আওয়ামী লীগের গতিবিধি লক্ষ্য করার জন্য, আর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা কি দিক নির্দেশনা দিচ্ছে, কোথায় কি হবে, সেগুলো জানার জন্য। এগুলো আপনারা এখন থেকে অ্যালার্ট হয়ে যেতে হবে। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা, বিবৃতি দেওয়া অব্যাহত আছে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীর সংখ্যা কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে। এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন, সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে। এছাড়া কেউ কেউ মনে করেন, রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে, তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্তও চলছে। সংশ্লিষ্টরা বলছেন, সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে। আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি চক্র মাস্টার প্ল্যান তৈরি করছে। বিএনপির খুবই উচ্চ পর্যায়ের একজন নেতা আমির খসরু সাহেব সহ বিপিনুর সহ রাশেদ সহ একটা কনফারেন্স ছিল, সম্ভবত তাদের বৈঠক হয়েছিল। এরপর বলছিলেন তিনি, যদি সরকারে থাকা 2 জন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন, তাহলে গণঅধিকার পরিষদ নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তারা এখনো পোতায় যায় না। তো সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে গণঅধিকার পরিষদ তাদের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে। ফারুক শুধু বলছিল যে ডক্টর ইউনূসের সরকার এসে মঞ্চের মধ্যেই হালকা গালাগালি পরে নামার পরে কিন্তু সেই লেভেলে মাইকে মাথা মাথা ফাটাইয়া শিলিটিলির কাজ লাগছে। এখন এনসিপি রাজপথে যেভাবে শক্তিশালী, বিপিনুরের গণঅধিকার পরিষদ এর তুলনায় 100তে 5ও নাই। কেন নাই? এটার বিভিন্ন কারণ আছে। একসময় এই নাহিদ ইসলাম অথবা আমাদের যে কি বলা যে দলটির সর্বোচ্চ প্রধান আক্তার, তারা কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই শীর্ষ ছিলেন।
আবার এই যে এনসিপির একজন তরুণ নেতারা যারা আছে, ভালো হয়ে যায় মাসুদ বা কান্না মাসুদ, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু মুখোশ খুলে দিচ্ছেন তাদের দাবি। বিভিন্ন বলছে যে ওরা এরকম বলতে পারে না, এরকম নানান দেন দরবার কিন্তু চলছিল। বা নির্বাচনের প্রথম দিকে সরকারের সাথে খুবই সখ্যতা, এখন আস্তে আস্তে আবার বিএনপির সাথে সখ্যতা, সব মিলিয়ে বিপিনের অবস্থান নিয়ে কিন্তু ধোঁয়াশা আছে। বাট এইবার যে কর্মসূচিটা তিনি হাতে নিতে যাচ্ছেন, যে খুব শীঘ্রই আসিফ এবং উপদেষ্টা মাহফুজের পদত্যাগের দাবিতে তারা রাজপথে নামবে। কেন? কারণ তাদের বক্তব্য যে এই ছাত্র উপদেষ্টারা এনসিপির পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে, এমনকি সরকারের সাথে এনসিপির যে লেয়াজু মেনটেনটা এই দুইটা চ্যানেলের মাধ্যমে হচ্ছে। আর নাহিদের বিষয়ে তার একটা করা বক্তব্য ছিল যে তারা ঘুরাফিরা, আসিফ ঘুরাফিরা এনসিপিতে আসবে, এটা আমরাও জানি। মাহফুজও আসবে। কেন? তারা ভবিষ্যতে নির্বাচন করলে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা পদত্যাগ করবে, ওই পর্যন্ত তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক কিছু করার সুযোগ আছে, সরকারকে কন্ট্রোল করার সুযোগ আছে, এনসিপিকে আইনের সাপোর্ট বা বিভিন্ন ধরনের সহযোগিতা করার কিন্তু সুযোগ আছে। আর বিপিনুর মনে করছেন ডক্টর ইউনূসকে কলঙ্কমুক্ত রাখতে হলে অথবা ওনাকে প্রশ্নবিদ্ধের বাহিরে রাখতে হলে এই এনসিপি দলটির মানে লিয়াজুটা যেটা আসিফ এবং মাহফুজের সাথে আছে তাদের পদত্যাগ করা জরুরি। তারা পদত্যাগ করলে সরকার অনেক কিছুতে ক্লিয়ারেন্স পাবে। অন্যত সবাই ভাবতেছে যে এনসিপি আর ডক্টর ইউনূস তিনি আসলে একে অপরের পরিপূরক। নূরের কথাগুলো অনেক দিকে সঠিক, বাট আমার মনে হয় না যে আসিফ মাহমুদ আর মাহফুজ এই মুহূর্তে জীবনেও পদত্যাগ করবে। তবে কবে? যেমন তারা এলাকা থেকে লোকাল এলাকায় নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন, তাই না? তার মানে তারা নির্বাচন করবে, তো কোন দল থেকে করবেন? পাগল। খুবই জটিল, বাট আমার কাছে জিনিসটা ভাল লাগছে, বিশ্বাস করেন অনেক ভাল লাগছে। চেয়ারম্যানের ইলেকশনের দিন শেষ, মানে এখন থেকে আর সরাসরি চেয়ারম্যান আপনি আর ওইভাবে ইলেকশন করতে পারবেন না, আপনাকে ইলেকশন করতে হবে একজন মেম্বার হিসাবে। এতদিন পর্যন্ত যে মেম্বার নির্বাচনটা অনেকেই বলতো আরে বেটা মেম্বরই করবে, জি চেয়ারম্যান হইতে হলে আপনাকে মেম্বরই ইলেকশন করেই চেয়ারম্যান হইতে হবে, একজন মেম্বারই হবেন চেয়ারম্যান। বিষয়টা বোঝেন নাই। আসেন, বড় ধরনের একটা রদ বদলের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন বা আরো যে নির্বাচনগুলো আছে এগুলোর ব্যাপারে গতকালকে যে কমিশন গঠন করা হয়েছিল তারা একটা রিপোর্ট দিয়েছেন, কিছু প্রস্তাব করেছেন। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই। এখানে সিস্টেমটা কি, তারা যেটা বুঝাতে চাইছে যে প্রধানমন্ত্রী কে হবেন বাংলাদেশের, এটা কি জনগণ নির্বাচন করে? না। আপনি যখন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা অথবা যাকেই ভোট দিচ্ছেন, একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি হিসেবে তাকে আপনি নির্বাচিত করছেন। মন্ত্রী কে হবে সেটা কি জনগণ নির্ধারিত করে? না, জনগণ একজন এমপি নির্বাচন করে। তো মন্ত্রী প্রধানমন্ত্রী কিভাবে হয়? এই যে 330 জন সংসদ সদস্য, আমাদের দেশের সিস্টেম হচ্ছে কি, আমরা জানি বিএনপি পাশ করলে তারেক রহমান প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, এটা পারিবারিক ভাবে আছে। কিন্তু জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে কিন্তু এই সিস্টেমটা নাই। ওইখানে আপনাকে সিস্টেমে আসতে হবে। তো ওই সিস্টেমের কাছাকাছি আমার ধারণা যেটা করতে চাচ্ছে যে সংসদে যেমন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মেম্বারদের ভোটের মাধ্যমে, নিজস্ব ইনসাইড কাউন্সিলিং এর মাধ্যমে, আবার মন্ত্রী কে হবেন এটাও কিন্তু ভোটের মাধ্যমে হয় উন্নত দেশগুলোতে। বাট আমাদের দেশগুলোতে দলীয় প্রধানরা চিহ্নিত করে দেন, অমুক তুমি এই মন্ত্রী, অমুক তুমি ওই মন্ত্রী। এখানে এমপিদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো অপশন থাকে না যে এ হেরে ভোট দিবে। বাট স্থানীয় সরকার নির্বাচনের যেই পদ্ধতিটা এখন আসতেছে যে সবাই মেম্বার পদে নির্বাচন করবেন। তো নির্বাচন করার পরে কি হবে, এখান থেকে ধরেন একটা ইউনিয়নে আমরা নর্মালি দেখি যে 28টা 30টা 40টা গ্রাম আছে, অনেকগুলো ওয়ার্ড আছে, 50 জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবে। এই 50 জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবার পরে, শপথ নেবার পরে তারা বৈশা সিদ্ধান্ত নেবেন এই 50 জনের ভেতর থেকে কে হবেন চেয়ারম্যান। তবে এখানে কিছু জিনিস আছে আমার মনে আরেকটু আপডেট করা দরকার, যে এই মেম্বারদের নির্বাচনের যোগ্যতা কতটুকু থাকতে হবে, কারণ তিনিই তো ভবিষ্যতে চেয়ারম্যান হবেন। তো সেই ক্ষেত্রে অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষ দিয়া, আনমডারাইজড পাবলিক দিয়া একটা এলাকার উন্নয়ন হবে না। সেখানে মিনিমাম অনার্স পাসটা বা গ্রাজুয়েশনটা বাধ্যতামূলক করতে যাচ্ছে সম্ভবত সরকার। আমার কাছে ভালো লাগছে, কারণ আপনি ভাই একটা ইউনিয়ন চেয়ারম্যান হবেন, আপনি ক কইতে পারেন না, খ কইতে পারেন না, 2 লাইন ইংরেজি জানেন না, টাকা আছে, ক্ষমতা দিয়া হয়ে গেছেন, এগুলার দিনটা আসলে বদলানো দরকার লোকাল পিপলদের জন্য। আরো মজার বিষয় হচ্ছে এবার আরো একটা কঠিন সংস্কার হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না। বোঝেন নাই? আওয়ামী লীগ যে মার্কার প্রবর্তনটা করছিল আমি তখনও বিরোধিতা করছি, যে লোকাল মানুষ মার্কার কারণে অরিজিনাল যে মানুষটা দলের প্রতি আন্তরিক রাজনীতিতে শ্রম দিচ্ছে, জেল খাটছে বা ভালো মানুষ, তিনি কিন্তু জায়গা পাচ্ছেন না। ওই উপর থেকে টাকা টুকা খাইয়া সিন্ডিকেট হয়ে একজন মানুষ আসতেছেন, আমি দল দেখা মার্কা দেখা তারা ভোট দিচ্ছি, আর ভালো মানুষগুলো বিরোধী দলে যাচ্ছে, মানে বিরোধী পক্ষ হিসাবে ভোট করছে, অনেকে ওই জায়গাগুলোতে জিতছে, তাই না? এই সিস্টেমটার বিপক্ষে কিন্তু বিএনপিও গেছে যে না, স্থানীয় সরকার নির্বাচনে মার্কা থাকবে না। তো যেহেতু মার্কা নাই, আপনাকে একটা নিরপেক্ষ ভোট ফেস করতে হবে। আর এটা ফেস করার জন্য একজন মেম্বার মানে এখন কিন্তু একজন চেয়ারম্যান। এখানে 50 জন, কথার কথা আপনার ওয়ার্ড গ্রামে বা এলাকায় ইউনিয়নে 50 জন মেম্বার মিলে সিদ্ধান্ত নেবে 50 জনের মধ্যে কে হবে এলাকার চেয়ারম্যান। তবে এই ক্ষেত্রে টাকার খেলা বাংলাদেশে সবসময় ছিল, আছে, যেই টাকা জনগণের কাছে যাইতো খাওয়া খাওয়ার জন্য, সেইটা আবার মেম্বাররা খাওয়ার কিন্তু একটা। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিল। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে, আপনারা কি বলতে চান, আপনাদের নিজস্ব ওপিনিয়নটা একটু জানিয়ে দিবেন। দর্শক, আসলে নাইম ভাইয়ের বক্তব্যগুলো বরাবরই ভালো লাগে। তিনার বক্তব্য সম্পর্কে আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ যারা লাইক কমেন্ট শেয়ার করেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।